আজকের ব্লগটা খুবই ছোটোখাটো, তোমাদের সঙ্গে শেয়ার করব হঠাৎ করে আমাদের মানে মা মেয়ের দুজনের কি হয়েছিল। তো ভাইফোঁটার দিন সকালেও আমরা ভালো ছিলাম। তো দেখো যে ব্লগটুকুনি করা আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। গুড মর্নিং। তো সকাল সকাল সিধা এখানে বসেছে ময়দা মাখতে। আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটাতে তো আমার এই নিয়ে বিগত 3-4 বছর ধরে আমার ফোঁটা হয় না। 3 বছরই হবে, হয়তো 3 বছর না 4 বছর, মনেও পড়ছে না। কারণ আগের বছর আমার বর এখানে এসেছিল বলে আমি চেয়েছিলাম ও ফোঁটা পাক, তার জন্য যায়নি। তার আগের বছর আমি পাঞ্জাবে ছিলাম, তাই তো তার আগের বার মনে নেই। এবার তো হচ্ছে না, আমার জেঠু মারা গেছে কাল ওষুধ বলে। তো যাই হোক, ভাইফোঁটা না হলো তো কি হলো। আর তিধার ভাইয়ের যেহেতু 5 বছর, এবার তিধার ওই বাড়িতে যেতাম ভাইফোঁটাতে, কিন্তু আমাদের যেহেতু ওর পাপাও বাড়ি নেই, আমাদেরও ফোঁটা হবে না। কিন্তু ওর ভাইয়ের 5 বছর কমপ্লিট হয়নি, আর 5 বছর না হলে ভাইফোঁটা হয় না। 4 বছর, 4+, মানে সামনের বছর আমাদের পুষ্করের ভাইফোঁটা হবে। তো দেখা যাক কি হচ্ছে। তো যেহেতু ভাইফোঁটা হবে না, সকালবেলায় ভাইফোঁটার মতো খাওয়া দাওয়া করতে হবে আজকে, তাই তো মানে ওই জন্য সকালবেলায় ব্রেকফাস্টে যে কি লুচি, লুচি আর ঘুগনি। আসো, এটা নিয়ে চলে আসো এদিকে। চলো, সকালে কোনো কাজ হয়নি, কাজকর্ম সব করে নিই। তো এটা তো রবিবারের দিনকার ব্লগ, তোমরা বুঝতেই পারলে। আর যেটা হচ্ছে তোমার আগের দিন রাত্রে, মানে ভাইফোঁটার আগের দিন শনিবার রাত্রে আমার মেয়ের সন্ধ্যাবেলার দিকে না হঠাৎ করে, সন্ধ্যার পরে মানে ওই রাত্রির 8:30-9টার দিকে ভীষণ গাটা গরম হয়, মানে ঠান্ডা লাগে, জ্বর আসে। তো রাত্রিটা তো যাই হোক দিদিভাইদের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। আর রাত্রিবেলায় ও বলেছিল মা কালকে একটুখানি মটর ভিজিও। তো আমি বললাম চলো, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে, ভাইফোঁটা, আমিও যাচ্ছি না আমার মেয়েও যাচ্ছি না, কিন্তু আমরা দুজন মিলেই কালকে প্ল্যানিং ছিল সকালে লুচি ঘুগনি, তারপরে দুপুরবেলায় চিকেন টিকেন এনে বেশ সুন্দর করে রান্নাবান্না করে দুজন মিলে খাবো, যেহেতু দিদার স্কুলটা ছুটি আছে। তো সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে সকালবেলায় উঠে দিদার খুব একটা অসুবিধা ছিল না, একটুখানি ঠান্ডা লেগেছিল, আর ধরো কালকে ওষুধ খাইয়ে ভালো ছিল। তো ও আমাকে রান্নায় ভীষণ হেল্প করছিল, মা তুমি কী করে ঘুগনি বানাচ্ছ, আমাকে ঘুগনি রান্নাটা শিখিয়ে দাও, তাহলে সামনের দিনে আমিও ঘুগনি বানাতে পারবো। তো আমি বললাম চল ঠিক আছে, শিখিয়ে দিচ্ছি। তো ঘুগনিটা হচ্ছে তোমার বানালাম, মানে মা মেয়ে দুজন মিলেই আর কি বানালাম। আর এদিনকার ঘুগনিটা না সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, মানে এত সুন্দর টেস্টি হয়েছিল ঘুগনিটা, বলার মতো না। তো আমি এদিকে যেমন ঘুগনির দিকে মানে ব্যস্ত ছিলাম, আর আমার মেয়ে এদিকে ময়দা মাখা, মানে ময়দা পুরো একদম মেখে লেচি কেটে বেলার দায়িত্ব ও, বলেছে মা শুধু ভাজার দায়িত্বটা তোমার। আর এদিকে দেখো মানে প্রেশারে আর কি মটর আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা ভেজে নিয়ে, আজকে আর সকালে তো অনেকটা দেরি হয়ে গেছে বলে আর ভেজে নিয়ে নিই। আমি বললাম চলো আলুগুলো প্রেশারে মানে সিটি দিয়ে নিই, তো খারাপ লাগবে না খুব একটা। আর একটু টমেটোটা বেশি করে দিলে ঘুগনিটা বেশ ভালোই লাগে খেতে। নিরামিষ ঘুগনি হলে একটু নারকেল কুচি দিলে ভালো লাগে, আমিষ ঘুগনিতেও ভালো লাগে। তো নারকেল ছিল কিন্তু দেয়া হয়নি, নারকেলটা তোলা মানে মনে ছিল না আমার, ফ্রিজে অর্ধেকটা নারকেল ছিল, আমার খেয়াল ছিল না আর কি, তো তার জন্য দেওয়া হয়নি। তো এদিকে আমি হচ্ছে তো ঘুগনির প্রিপারেশন করছি, এদিকে তিধা লুচির লেচি মেচি কেটে একদম বেলে টেলে এত সুন্দর করে মানে ময়দাটাকে মেখেছে কি বলবো, মানে খুব সুন্দর করে মেখেছে। তো মশলাটা কষা হয়ে গেল দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে দিয়ে বেশ একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আর আমার এই প্রেশার কুকারের যে হাতলটা আর কি, ওটা ভেঙে যাওয়াতে ভীষণ সমস্যা হয়েছে। তো এটা ভাবলাম ঠিক করে নেব প্রাঙ্গণ মার্কেট থেকে, কিন্তু ওই আমার বর এসেছিলো, কিন্তু ভুলে গেছিলাম জানো তো, তখন আর প্রেশারে খুব একটা বেশি কাজ হয়নি। আর আমার একদমই খেয়াল ছিল না যে ওর সাথে বাইকে যেতে একটু সুবিধা হয়। আর আমরা তো ধরো এদিক ওদিক টোটো করে যাই, প্রচুর ভাড়া পড়ে যায়, আর মানে বিরক্ত লাগে, যেতে ইচ্ছা করে না। আর বাইকে হলে কিংবা তোমার গাড়িতে হলে দেখবে তখন ভালো লাগে, মনে হয় একটু করে বাড়ির সামনে থেকে উঠবো, একটু হাঁটতেও হবে না, কিছুই না। তো আমার মহারানী এইদিকে হচ্ছে লুচি বেলতে লেগেছে, এই যে দেখো ল্যাংচা ল্যাংচা করে বেলে দিয়েছে। আর এদিকে কটা লুচি ভাজাও হয়ে গেছে আমার। তো বলছো মা তোমার লুচি ভাজা দেখে আমার খুব লোভ লাগছে, আমি আগে দুটো খেয়ে আসি তারপরে তোমাকে বেলে দিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে। তো ও আবার দুটো লুচি নিয়ে গিয়ে ঘরে খেতে লাগলো, আমি এদিকে ওর লুচিগুলোই আর কি, ও যেগুলো বেলে দিয়েছিল আমি দেখলাম চলো আমরাই তো খাবো, ব্যাকাটারা যা হয় হোক, কোনো ব্যাপার না। তো সেই মতো আমিও ওর বানানো লুচিগুলোই ভাজছিলাম। আর মেনলি ব্যাকাটারা যাই হোক দেখো ফুলছে কত সুন্দর, এত সুন্দর ময়দাটা মাখা হয়েছে। আর ও যে এইটুকুনি বয়সে এত সুন্দর করে ময়দাটা ঠিকঠাকভাবে মেখে লেচি কেটে বেলে আমাকে দিল, এটাই আমার ভাগ্য।
মানে ওর মতো বয়সে আমিও এটা পারতাম না, আর আমি তো রুটি পরোটা বানাতেই পারি না। তো ও আবার ওদিকে দুটো লুচি নিয়ে গেছে, আমাকে বলছে মা আমাকে আরেকটা লুচি দাও, আমার খেয়ে খুব ভালো লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো লুচি এখনও শেষ করতে পারিনি, এদিকে চেঁচাতে শুরু করে দিয়েছে। তো আমি আবার দিদিভাইকে 4টে লুচি একটু ঘুগনি দিয়ে এলাম, তারপর আবার আমি নিয়ে বসে পড়লাম। তো এই যে দেখতে পাচ্ছ মানে ঘুগনিটা কি সুন্দর হয়েছিল তোমাদেরকে বলতে পারবো না। এই ঘুগনিটা খাওয়ার পরেই হঠাৎ করে আমার মেয়ের সেই শরীর খারাপ, জ্বর, আর আমারও তাই একদম সেম। তো এরপর থেকে আমাদের আর কোনো ভিডিও করা হয়নি, মানে এটা তো রবিবারের দিনকার ভিডিও। তো তারপরে সোমবারে মানে রবিবারে তো ওই সকালে হয়ে গেল, সারাদিন কোনো ভিডিও করিনি, আর সোমবারের দিনও কোনো ভিডিও করা হয়নি। তারপরে মঙ্গলবারের দিন হচ্ছে তোমার সকালবেলায় ওকে একটু তুলসী পাতা আর মধু দিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ তুলসী পাতা মধুটা ওর একদম রামবানের মতো কাজ করে। প্রত্যেকটা বাচ্চাকেই যদি সকাল আর সন্ধ্যা ঠান্ডা লাগলে মানে বুঝতে পারে মারা আগে থেকেই বাচ্চারা হাঁচি টাচি ফেলে, তো তখন যদি এই তুলসী পাতা মধুটা দুবেলা করে খাইয়ে দেয় না, তাহলে আর আলাদা করে ওষুধও খাওয়াতে হয় না জানো। তো এইখানে এই যে তুলসী পাতার রস বার করেছি, তার মধ্যে একটুখানি মধু মিশিয়ে দেব। তো এই যে মধুটা মিশিয়ে ওকে খাইয়ে দেব। আর আজকে শরীরটা একটু ভালো আছে, খুব একটা ভালো নেই, তো একটু ভালো আছে। মানে বাচ্চা মানুষ তো ওষুধ খেলে যেই সুস্থ হয়ে যাচ্ছে সেই তিরিং বিরিং করছে, আর গোটা রাত তো আমাকে ঘুমাতে দিচ্ছে না, মানে কি যে জ্বালাতন করছে কি বলবো। এদিকে নিজের শরীর ভালো না, মানে মনে হচ্ছে না পুরো মানে কি যে কান্না লাগছে জানো না, এত কষ্ট লাগছে কি বলবো। মনে হচ্ছে না মানে আমার মনে হচ্ছে কেউ নেই, আমি বড্ড একা একটা মানুষ হয়ে গেছি। তো ওই যে বললাম শরীরে একটু জুত লাগলে আর তো বিছানায় শুয়ে থাকবে না, ওষুধটা খেয়ে যেই শরীরটা ভালো হয়ে যাচ্ছে। আর ওকে দেখে কে, রাঁধুনি চলে এসছে রান্না করতে, বলছে আমার চিংড়ি মাছ খাবো বলে খুব বায়না করছিল। দুদিন ধরে তো তেমন একটা সেই যে লুচি খেয়েছে, তারপরে মেয়েটা আমার আর কিচ্ছু খায়নি। তো আমিও দেখলাম চলো একটু চিংড়ি মাছ নিয়ে দিই, খেতে ইচ্ছা করছে। আর আমাদের জন্য একটু রুই মাছ নিয়েছিলাম। তো ও যেহেতু চিংড়ি মাছ দিয়ে খাবে, রুই মাছ খাবে না বলেছিল, আমি তবুও ওর জন্য, আমি দেখলাম আমারও খেতে ইচ্ছা করছে না, ওই জন্য 3 পিস মাছই রান্না করেছিলাম। তো এই ছিল আমাদের হচ্ছে মানে মা মেয়ের আর কি খুব খারাপ একটা টাইম কাটানোর সময়। তো যাই হোক, গুড ইভিনিং। রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আজকে ভিডিওটা পোস্ট করার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম বসেই আছি আর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, তো চলো ভিডিওটা পোস্ট করে দিই। আর তোমরাও অনেকে কমেন্ট করছিলে কি হয়েছে, তো তাদেরকে রিপ্লাইটা করা হয়নি। একদিকে আমার মেন্সের প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা, তাতে এদিকে এই পেটে যন্ত্রণা, ওইদিকে শরীর খারাপ, তাতে মেয়ের শরীর খারাপ, আর রাত্রিবেলায় সেই নিঃশ্বাস নিতে পারছে না, কাঁদছে, মা ওকে কোলে করে নিয়ে ঘোরো। মানে আমি তো বুঝতে পারছি না আমার শরীরটা খারাপ করছে, তাহলে আমার কেমন লাগবে, তাহলে ও তো ছোটো মানুষ, এখানে ওর তো খারাপ লাগাটাই স্বাভাবিক। আর এই দেখো এখন তোমাদের এই যে টিটুমণি, শোনা ভালো আছো এখন? এখন ভালো আছে দিদা, আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এই টাইমগুলোতে বুঝতে পারি যে কাছের মানুষগুলোর থেকে দূরে থাকা ঠিক কতটা জ্বালার। ওই জন্য মাঝে মধ্যে কি মনে হয় জানো, যা হবে হবে, নিজের কাছের মানুষদের কাছে গিয়ে থাকবো এরকম মনে হয়। এবার সবাই বলবে কি দরকার ছিল শ্বশুরবাড়ি থেকে আসার। তোমরা সবাই দেখেছো, দেখার পরেও যারা এই কথাটা বলে আমাকে, আমি ঠিক কেমন জায়গা থেকে বিলং করতাম, রাস্তাঘাট নেই। আর ওখানে থাকলে আমি মেয়েকে কিছুই শেখাতে পারতাম না, না ক্যারাটে শেখাতে পারতাম, ক্যারাটেতে ভর্তি করতে পারতাম না। তারপরে এখান থেকে আমাদের স্কুল থেকে ওখানকার দূরত্ব অনেকটা, মানে ইংলিশ মিডিয়াম স্কুল মানে মোটামুটি 25 কিলোমিটার, তাতে আমাদের বাড়ি থেকে ওই 8 কিলোমিটার দূরে বাস আসবে। এবার 8 কিলোমিটার মানে অনেকটাই রাস্তা, প্রত্যেক দিন তো মেয়েকে 8 কিলোমিটার দূর থেকে যাওয়া আসা করা, যেহেতু ওর পাপা থাকে না। একবার হলে চলো ঠিক আছে, একবার সকালের দিকে ওর বাবা যদি বাড়িতে থাকতো, সকালের দিকে ওর বাবা দিয়ে আসতো, তারপরে আবার আমি একটা টাইমে গিয়ে নিয়ে আসতাম। কিন্তু রোজ রোজ স্কুল মানে একটা ডেইলি প্যাসেঞ্জারই, একটা চাকরির মতনই। তো অনেক দিক ভাবনা চিন্তা করে, আর সবাই আমাকে কমেন্টে বলো দিদিভাই বাড়ি কবে করবে। তোমাদের দাদাভাই একটা কথাই বলে, দেখো কে কি বলবে, কে কি ভাববে, কে কি করবে, সেগুলো দেখার কোনো দরকার নেই, নিজের ভালোটা দেখো। কারণ তুমি যখন অসুখে পড়বে কেউ তোমাকে দেখতে আসবে না, যারা তোমাকে উল্টোপাল্টা কথা বলবে তারাও তোমার কথা ভাববে না। তুমি নিজের মানুষদের কাছে থাকো, যাতে তোমার অসময়ে তুমি তাদের সাথটা পাও। এখন মানে দোটানাই পড়ে গেছি জানো তো। আর এই শরীর খারাপগুলো হলেই মানে বুঝতে পারি যে ঠিক কতটা মানুষ শরীর খারাপের কাছে অসহায়। মানে তোমার যাই হয়ে যাক না কেন, তোমার
শরীর খারাপ হলে তোমার কিচ্ছু ভালো লাগবে না, তোমার অন্য কিছু হোক তোমার ঠিক আছে, কিন্তু শরীর ভালো না থাকলে তোমার টাকা পয়সা, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা কিচ্ছু তোমার ভালো লাগবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আশা করছি কালকে থেকে আবার ডেইলি ব্লগ আসবে, কারণ এখন অনেকটাই ভালো আছি। আর মাত্র কয়েকদিন পরে দিদার বার্থডে, তাই তো দিদু? আর কদিন পরে আমার সোনার বার্থডে। আমার সোনা মায়ের বার্থডে হচ্ছে নভেম্বর 11 নভেম্বর। সবাই উইশ করবে কিন্তু আমার সোনামাকে, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ বলে উইশ করবে। তো চলো, টাটা, বাই বাই।